usually is older patients, such as 40, 50, 60 years. Patient has dry cough. Patient has shortness of breath. আমি যদি হ্যান্ড এক্সাম করি, আঙ্গুলে কি দেখবো? দুইটা ফাইন্ডিংস দেখবো। Tell me, 2 findings in hands. Clubbing. Yes, number 1. Number 2, patient যেহেতু হাইপক্সিক হয়ে থাকে, আমি আর কি পাবো? সায়ানোসিস। নেক্সট আমি লাং এক্সামিনেশন করব। লাংস এর বেজে একটা খুবই ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পাবো। হোয়াটস দ্য ফাইন্ডিং? Bilateral, basal, and inspiratory crepitations which are unaltered by cough. কি বললাম? Bilateral or bibasal and inspiratory crackles, crepitations which is unaltered by coughing. কারণ আমরা যখনই ক্রেপিটেশনস পাই আমরা পেশেন্ট কাশি দিতে বলি। যদি কাশি দেওয়ার পরে সেটা অল্টার না হয় দেন ইটস ভেরি সাজেস্টিভ যে প্রবাবলি এখানে ডিপিএলডি আছে। সো ডিপিএলডি থেকে বা ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ থেকে আমাকে মেইনলি যেটা শিখতে হবে ক্লাসিফিকেশনটা এবং কজ গুলার মধ্যে 2-3টা কজ আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল যেটা ইডিওপ্যাথিক ভ্যারাইটি সেটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। সো ডিপিএলডি সম্পর্কে আমরা দেখি। আর এই বক্সটা আমি খুব বেশি রিভিউ করি নাই, তোমরা এটা পড়ে ফেলবেন। আমি যেহেতু নিচে ছিল কজ অফ মেডিসিনাল ম্যাস, সো মোটামুটি একটা আইডিয়া করলেই হবে। এটাতে আসলে বুঝার খুব বেশি জিনিস নাই, ইটস মোর অফ এ মেমোরাইজেশন। সো আমি এটার ভিতরে যাইনি। তো ডিপিএলডি ভিতরে যাই। সো ডিপিএলডি যখন হবে, what are the main features আমরা পড়ে ফেললাম। নাও আমরা জাস্ট ডেভিডসন একটু দেখি। পেশেন্ট অফেন প্রেজেন্স উইথ কাফ, এন্ড এই ওয়ার্ডটা স্যারেরা খুব পছন্দ করে, ড্রাই এন্ড ডিস্ট্রেসিং। মানে কাশি যখন হয় হতেই থাকে, ডিস্ট্রেসিং এন্ড শর্টনেস অফ ব্রেথ। এবং এই ডিজিজ কোনো কিছুতে ভালো হবে না, কোনো খুব ভালো ট্রিটমেন্ট নাই। আমরা ধরো ওই পারফেনিডন, নিনটেডানিব, যেটাকে বলে পালফাইব্রো দিয়ে রাখি, কিন্তু আসলে পালফাইব্রো দিয়ে খুব বেশি যে বেনিফিট হয় তা না, জাস্ট হয়তো বা কিছুদিন লাইফ এক্সপেক্টেন্সি বাড়ে, but the disease never cures and the patient dies within a few years, most of the patients, because this is relentlessly progressive. And examination আমরা কি পাবো? আমরা হ্যান্ডে পাবো ক্লাবিং, হ্যান্ডে পাবো সায়ানোসিস, আর যখন লাংস এক্সামিন করব উইল ফাইন্ড ইন্সপিরেটরি ক্র্যাকলস, ভেরি ইম্পর্টেন্ট ইন্সপিরেটরি। এবং আমি এখানে লিখছি, দেখো ডান দিকে, এটার ক্যারেক্টারটা কেমন হবে? ইট উইল বি এ velcro like crackles. What is velcro? velcro হলো আগের দিনে ব্যাগের মধ্যে থাকতো বা জুতার মধ্যে, শুয়ের মধ্যে, আমরা যে ক্যাটস পড়তাম, ক্যাটসের মধ্যে থাকে, ব্যাগের মধ্যে থাকে, যে টান দিলে চটচট করে খুলে, ঠিক আছে, কিছু ক্লিপের মধ্যে থাকে আর সেটা একটা জায়গায় গিয়ে বসে, দ্যাট ইজ velcro. সো velcro like crackles, এবং এই velcroটা যখন আমরা খুলি, খোলার সময় একটা সাউন্ড হয়, ওই সাউন্ডটাই লাংস এর ভিতরে পাওয়া যায়, দ্যাটস ইজ কল্ড velcro like crackles. আর এই পেশেন্ট আমরা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন করলে আমরা কি ইনভেস্টিগেশন করব? অবভিয়াসলি উই উইল ডু দ্য পালমোনারি ফাংশন টেস্টিং বা স্পাইরোমেট্রি করব। স্পাইরোমেট্রিতে কি পাওয়া যাবে? একটা রেস্ট্রিকটিভ ভেন্টিলেটরি ডিফেক্ট। হোয়াট ডাজ ইট মিন? আমরা পড়েছি এটা আগে, তারপরে দুই এক লাইন বলি। রেস্ট্রিকটিভ ডিফেক্ট মানে হলো পেশেন্টের ভলিউমস কেমন হবে, কম না বেশি? লাংটা কি ছোট হয়ে যাবে নাকি লাংসটা ফুলে যাবে? হুইচ ওয়ান ইজ ইট? লাংস উইল বি স্মল, volumes will be small, but interestingly FeV1 FVC ratio কি হবে? এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো লিখেছি নর্মাল অর হাই FeV1 FVC রেশিও, মানে এটা এমন একটা ডিজিজ এখানে FeV1 কমে যাবে, FVC আরো বেশি কমে যাবে, কিন্তু তাদের রেশিওটা মেনটেন হবে, ইভেন ইন সাম কেসেস দ্য রেশিও মে গো আপ। ঠিক আছে? সো নর্মাল অর হাই FeV1 FVC রেশিও ক্লাসিক ফর রেস্ট্রিকটিভ ডিজিজ। যখন অবস্ট্রাকটিভ ডিজিজ হবে সেখানে কি হচ্ছিল? অবস্ট্রাকটিভের রেশিওটা কি হয়? কমে যায় না বেড়ে যায়? কমে যায়। অবস্ট্রাকটিভ ডিজিজে FeV1 অনেক কম, FVC হয়তো একটু কমেছে। সো যদি এইভাবে দেখি, সো রেশিও হলো FeV1 ধরো অনেক বেশি কমে গেল, অনেক কমে গেল,
আর এফভিসি হলো অল্প একটু কমলো, তখন রেশিওটা আসলে এফ1 যেহেতু বেশি কমে গেছে, রেশিওটা কমে যাবে। The ratio will fall in case of obstructive lung disease, but in case of restrictive, the ratio will be either normal or high. ঠিক আছে। আর ইনভেস্টিগেশনস এর মধ্যে কি আছে? চেস্ট এক্স-রে এন্ড সিটি স্ক্যান। এবং এখানে যে সিটি স্ক্যান করতে হয়, দিস ইজ এইচআর সিটি স্ক্যান। সো এক্স-রেতে ইউজুয়ালি আমরা রেটিকুলার নডুলার শ্যাডিং দেখতে পাই, গ্রাউন্ড গ্লাস দেখতে পাই, হানিকম বা ট্র্যাকশন ব্রঙ্কাইটিস যদি অ্যাডভান্স স্টেজ হয় দেখা যায়, আদারওয়াইজ সিটি স্ক্যান ছাড়া এটা বোঝা যাবে না। সো দোজ ফোর আর দ্য ক্লাসিক findings of the interstitial lung disease or of the DPLD, একই জিনিস। সো এইটা ভালো করে মুখস্থ করতে হবে। সো গ্রাউন্ড গ্লাস আমি এভাবে মুখস্থ করতাম, জিজি, আরএন, হানি, এক্সটেসি, এক্স, সরি বানানটা ভুল হয়েছে, এক্সটেসি। জিজি গ্রাউন্ড গ্লাস, আরএন রেটিকুলার নডুলার, হানি হানিকম্বিং, and ecstasy মানে bronchiectasis। ঠিক আছে। So those four are the classic X-ray findings and also CT scan findings, especially CT scan এটা ভালো বোঝা যায়, of DPLD or interstitial lung disease. So এই যে এতক্ষণ আমরা যে পয়েন্টগুলো পড়লাম, এই পয়েন্টগুলো হলো ডিপিএলডি এর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে। আর বাকি যা কিছু আছে, ধরো বাকি আছে হয়তো বা আরো অনেকখানি বাকি আছে, কিন্তু সেখান থেকে ইম্পর্টেন্সের পরিমাণ বা ইম্পর্টেন্ট জিনিসের সংখ্যা কম। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস আসলে কি? নেক্সট ইম্পর্টেন্ট হলো ডিপিএলডির যে ক্লাসিফিকেশন, সেটা কি কি ডিজিজে ডিপিএলডি হয়, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, সেটার কজ কি বা সেটার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি, সেটা হলো আমাদের ক্লিনিক্যালি লাগে, প্র্যাকটিক্যালিও লাগে। আমরা সেটা দেখি। সো এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, কিন্তু তারপরে একবার জাস্ট চোখ বলে যাই। ফিচার্স কমন টু দ্য ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, এইটা ভেরি হাই ইয়েল, ভালো করে মুখস্থ করতে হবে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন উই হ্যাভ গন থ্রু ইট, এক্সামিনেশন উই হ্যাভ গন থ্রু ইট। সো এক্সামিনেশন এই যে ফাইন্ডিংস গুলা, দোজ আর থ্রি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ডান। দেন রেডিওলজি ডান, স্পেশালি রেটিকুলার নডুলার এবং জিজি বোঝা যায় এক্স-রে, দেন এইচআর সিটি স্ক্যানে যে চারটা ফাইন্ডিং ডান, পালমোনারি ফাংশন টেস্টিং ডান, কি কি থাকবে? আর লাস্টে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এক্সারসাইজ করলে স্যাচুরেশন ফল করবে, মানে পেশেন্ট এক্সারসাইজ খুব বেশি করতে পারবে না, এবং গ্যাস ট্রান্সফার এখানে ইম্পেয়ার্ড হয়। মানে গ্যাস ট্রান্সফার আমরা কি দিয়ে দেখি? ইউজুয়ালি উই চেক টিএলসিও। সো টিএলসিও এখানে কমে যাবে, বিকজ খুবই সিম্পল, যে এটা যদি অ্যালভিওলাই হয়, এইটা যদি আমার ইন্টারস্টিশিয়াম হয়, আর এখানে হলো ব্লাড ভেসেল, ইন্টারস্টিশিয়াম আবার ডিজিজ আছে, ইন্টারস্টিশিয়াম ইজ ডিজিজড বা থিকেন্ড, তখন অ্যালভিওলাই থেকে গ্যাস যে ট্রান্সফার হয়ে আমার ব্লাড ভেসেল পালমোনারি ক্যাপিলারিসে যাবে, সেই রাস্তাটা কি ভালো আছে নাকি সেই রাস্তাটা ব্লক হয়ে আছে? সেই রাস্তাটা ব্লক হয়ে আছে। এটা হলো অ্যালভিওলাই, এটা হলো ভেসেল, এটা হলো প্যারেনকাইমা বা ইন্টারস্টিশিয়াম। ডিজিজটা হলো ইন্টারস্টিশিয়ামে। সো অ্যালভিওলাই থেকে ক্যাপিলারিতে যাওয়ার রাস্তার মধ্যে একটা বাধা আছে, and that's why the TLCO, transfer capacity of carbon monoxide through the lungs, is reduced, মানে কার্বন মনোক্সাইড সহজে ডিফিউশন করতে পারবে না, the membrane is thickened, and that's why the TLCO is low. Those are the findings, clinical findings and examination findings আমরা পড়ে ফেলেছি। নাও আমাকে যেটা পড়তে হবে, this one, very very high yield, very very high yield. So এটা আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হলো ক্লাসিফিকেশন। এটা দেখার আগে আমি ক্লাসিফিকেশনটাতে আসি। এইটা একদম ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, লিখতে হবে, ঠিক আছে? লিখে লিখে এটা মুখস্থ করতে হবে। এখানে একটা বেশ বড় একটা মনে হচ্ছে একটা চার্ট, বাট লেট মি কাইন্ড অফ ট্রাই টু সিম্পলিফাই ইট। আশা করি দেখা যাচ্ছে। ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, ডিপিএলডি, মেইন আমরা ভাগ করতে পারি দুইটা। একটা হলো ডিপিএলডি অফ নোন কজ, মানে আমি জানি যে এটা সেকেন্ডারি, সেকেন্ডারি ডিপিএলডি। আর হলো প্রাইমারি ডিজিজ, যেটাকে আমরা বলছি এখানে ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, সেটা ভাগ হচ্ছে
So that is primary idiopathic interstitial pneumonia and that is classic secondary. ডিপিএলডি হতে পারে প্রাইমারি ভাবে মানে লাংসেরই একটা ডিজিজ, অথবা হতে পারে অন্য কোনো একটা ডিজিজ যেটা লাংসকে ইনভলভ করছে। So that is the main classification, main two classes, common ones. বাকি যে এখানে দুইটা ক্লাস আছে, those two are rare classes. এবং এই রেয়ার ক্লাসের মধ্যে একটা আছে গ্রানুলোম্যাটাস, আমরা জানি সার্কোডোসিসে ডিপিএলডি হতে পারে অ্যাডভান্স স্টেজে, and then those are very rare, lymphangioliomyomatosis, histiocytosis X, very very rare. So clinically those are useless. আমাদের জন্য most important primary DPLD and secondary DPLD. So primary DPLD মানে হলো IIP, idiopathic interstitial pneumonia, and secondary DPLD মানে হলো known cause. So those two are the main classes. আমাকে এটাই ভালো করে শিখতে হবে। নেক্সট ওয়ান, প্রাইমারি যে ডিপিএলডি আছে তার মধ্যে মোস্ট কমন কোনটা? তার মধ্যে যে মোস্ট কমন ভ্যারাইটি আছে সেটা হলো আইপিএফ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। এই ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসকে আমরা যখন এক্সরে করি বা সিটি স্ক্যান, এইচআর সিটি স্ক্যান করি, সেটাকেই বলা হয় ইউআইপি, ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। এটাকেই আমরা রেডিওলজিতে আমরা বলবো ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। সো আইপিএফ ইজ ইকুয়ালস টু ইউআইপি, ঠিক আছে? সো এইটা মনে রাখতে হবে যে আইপিএফটা হলো ক্লিনিক্যাল ডায়াগনোসিস মোর অফ এ, আর ইউআইপি যেটা, ইউআইপি হলো ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, দ্যাট ইজ আ রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। সো আলটিমেটলি দে আর ইউজড ইন্টারচেঞ্জেবলি। ক্লিনিক্যালি আমরা ইউআইপি টার্মটা বেশি ইউজ করি না, বেশি ইউজ করি আইপিএফ। সো আমরা কোথায় ছিলাম? প্রাইমারি ডিপিএলডির মেইন ভাগ হলো আইপিএফ, আর কিছু আছে নন আইপিএফ। নন আইপিএফ এর নামগুলা খুবই কঠিন, এটা মুখস্থ করতে পারলে ভালো, না করতে পারলেও খুব বেশি সমস্যা নাই, জাস্ট একটু চেহারাটা খেয়াল রাখবে কি কি আছে। সো এখানে এআইপি আছে, কপ আছে, এলআইপি আছে, এনএসআইপি আছে। এগুলা ডিফারেন্সিয়েট করা ভেরি ডিফিকাল্ট, ইটস এ জব অফ রেসপিরেটরি ফিজিশিয়ানস। সো আমরা শুধু নামগুলা মনে রাখবো, হয়তো বা দুই একটা কি পয়েন্ট আছে এটা আমরা খেয়াল রাখতে পারি ফর এক্সামিনেশন, আদারওয়াইজ এটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। তো আমার জন্য ডিপিএল এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো আইপিএফ, নেক্সট ইম্পর্টেন্ট হলো সেকেন্ডারি ডিপিএলডি। এবং সেকেন্ডারি ডিপিএলডির কারণ কি? একটা কারণ হলো কানেকটিভ টিস্যু ডিজিজ, আর একটা কারণ হলো ড্রাগস। সো সেকেন্ডারি ডিপিএলডি টু কজেস ড্রাগস অ্যান্ড কানেকটিভ টিস্যু ডিজিজ, এবং তার মধ্যে যে ডিজিজগুলো ছিল এইগুলাই ক্লিনিক্যালি বেশি থাকে, ক্লিনিক্যালি এটাই মোস্ট কমন। সো SS is systemic sclerosis, rheumatoid arthritis, Sjogren's syndrome, and sometimes SLE. Especially প্রথম যে দুইটা আছে, those are the most common cause of DPLD, of secondary cause. ঠিক আছে? সো এটাই আমাকে ক্লিনিক্যালি দেখতে হবে, অ্যাসেস করতে হবে, পরীক্ষায় আমাকে জিজ্ঞেস করবে। এখন এইখানে একটা সাসপেক্টেড ডিপিএলডি পেশেন্টের আমার ইনভেস্টিগেশন ফ্লোচার্ট, আমি কিভাবে পেশেন্টটাকে ইনভেস্টিগেট করব সেটা দেয়া আছে। সো আমরা একটা পেশেন্টের সাসপেক্টেড ডিপিএলডি আমরা কিভাবে সাসপেক্ট করব? এক্সরেতে দেখলাম পেশেন্টের একটা ডিপিএলডি লাইক জিজি আছে, আরএন আছে, স্পাইরোমেট্রি রেস্ট্রিকটিভ, এগুলো আমরা চেক করলাম। আমরা হেমাটোলজি আমরা করলাম, হেমাটোলজির মধ্যে দেখলাম কোনো একটা হয়তোবা সেকেন্ডারি ডিজিজের এভিডেন্স আছে। বায়োকেমিক্যাল এন্ড ইমিউনোলজিক্যাল করলাম, সেকেন্ডারি ইনভেস্টিগেশন সাচেস সেকেন্ডারি কজ গুলো আমরা দেখলাম। নেক্সট ইনভেস্টিগেশন টু কনফার্ম ডিপিএলডি উই হ্যাভ টু ডু এইচআর সিটি স্ক্যান। নেক্সট হলো এইচআর সিটি স্ক্যানে আমরা দেখবো যে কেমন দেখা যাচ্ছে। এইখানে ডায়াগনোসিসটা অ্যাপিয়ারেন্স যেটা আছে, যে ক্লাসিক এই যে চারটা ফাইন্ডিংস যদি থাকে তখন আমরা সেটাকে বলবো ইউআইপি, এবং তখন পেশেন্টের ডায়াগনোসিস লেবেল করব অ্যাজ এন আইপিএফ। যদি কনফিউশন থাকে আমাকে ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, আর যদি দেখে মনে হয় অন্য একটা কন্ডিশনের সাথে মিল আছে, যেমন সার্কয়েডের সাথে মিল আছে, ফর এক্সাম্পল সার্কয়েডে যদি আমি সিটি স্ক্যান করি, এক তো হলো লাংসে প্যারেনকাইমাতে ফাইব্রোসিস পাবো, আর একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পাবো। কে বলতে পারবে ফাইব্রোসিস ছাড়া এখানে আর কি পাওয়া যাবে? What else you find in sarcoidosis? Very simple. হার্টের চারদিকে পাওয়া যাবে, এইসব জায়গায়। এটা যদি চেস্ট হয়, হার্টের পাশে এরকম ফুলে থাকবে, that is BHL. What is BHL? Bilateral hilar lymphadenopathy. Yes,
আমি বাইলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি পাবো। এডিশনালি সার্কোডোসিসে আরো কয়েকটা এক্সট্রা ফাইন্ডিং পাওয়া যায় ইন 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 চেস্ট এক্সরে, সেটা আমরা যখন সার্কোডোসিস পড়বো সেখানে দেখব। সো আমরা এখানে বক্সটা রিভিউ করলাম, তারপরে হলো এটাতে আমরা পরে আসি আমরা এখানে আসি। সো একটু আগে আমরা যে একটা বক্স রিভিউ করলাম, যে বক্সের মধ্যে তোমার ডিপিএলডি ভাগ করেছিলাম, একটা প্রাইমারি ডিপিএলডি, একটা বলেছিলাম সেকেন্ডারি ডিপিএলডি। প্রাইমারি বলেছিলাম আইপিএফ মেইনলি ক্লাসিক্যালি, আর সেকেন্ডারিতে মেইনলি হলো ড্রাগস অ্যান্ড সিস্টেমিক কন্ডিশন। এটা হলো আমার মেইন সিম্পলিফাইড ক্লাসিফিকেশন। এখন যখনই আমরা একটা পেশেন্টকে ডিপিএলডি সাসপেক্ট করব, আমি কি কি ইনভেস্টিগেশন করব, কারণ আমি তো জানি না এটা প্রাইমারি আর সেকেন্ডারি, আমাকে তো আইডেন্টিফাই করতে হবে। তো সেখানে ইনভেস্টিগেশনস এর মধ্যে আমার মাথায় থাকবে কজগুলা মাথায় রেখে আমাকে ইনভেস্টিগেশন করতে হবে। সো আমি কিছু ব্লাড টেস্ট করব, আমি কিছু রেডিওলজি করব, পালমোনারি ফাংশন টেস্ট করব, অ্যান্ড দেন কিছু অ্যাডিশনাল ইনভেস্টিগেশন করব। সবসময় আমার মাথায় থাকবে কজগুলা, ঠিক আছে? সো অনেক ইনভেস্টিগেশন আছে। এখন এইখানে যে ইনভেস্টিগেশন গুলো আছে, কোনটাতে কি জন্য দেখছি সেটা আমাকে জানা থাকতে হবে। ফর এক্সাম্পল সিবিসি করব। সো সিবিসি তে আমরা জানি ডিপিএলডির একটা মেজর ক্লাস হলো সার্কোডোসিস, সো সেখানে আমি লিম্ফোপেনিয়া পাবো। আর বাকি যে ডিপিএলডি গুলো আছে দোজ আর আইআইপি, যেমন হাইপার সেন্সিটিভ নিউমানাইটিস ইজ ওয়ান টাইপ অফ ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, আইআইপি। সো সেখানে আমরা নিউট্রোফিলিয়া পাবো, এটা ইজ ভেরি রেয়ার কন্ডিশন। ক্যালসিয়াম ফর সার্কোডোসিস, দুইটা ইনভেস্টিগেশন কিন্তু সার্কয়েড, মেইনলি সার্কয়েড, এটা লাগবে না। এসিই, দ্যাট ইজ অলসো সার্কয়েড। সো সার্কয়েড বেসড ইনভেস্টিগেশন হলো আমি তিনটা পেয়ে গেলাম। নেক্সট অটোইমিউন স্ট্রেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা করব সেকেন্ডারি কজ গুলা দেখার জন্য, এবং সেকেন্ডারি কজের মধ্যে এসিপি দেখবো, অ্যান্টিসিসিপি, হুইচ ইজ ফর হুইচ কন্ডিশন, ফর আরএ। আমরা আর কি বললাম? জোগ্রেন সিনড্রোম, আমি বললাম সিস্টেমিক স্ক্লেরোসিস, আচ্ছা সিস্টেমিক স্ক্লেরোসিস লিখলাম, জোগ্রেন সিনড্রোম। সো সিস্টেমিক স্ক্লেরোসিসের জন্য আমি কি অ্যান্টিবডি দেখবো? অ্যান্টি এসসিএল 70। আর জোগ্রেন সিনড্রোমের জন্য দেখবো অ্যান্টি রো, অ্যান্টি লা। সো দোজ আর অটোইমিউন স্ক্রিন। ইভেন আমি অ্যাসিওলজি সন্দেহ করি, দেন আই উইল হ্যাভ টু সি দ্য এএনএ অ্যান্ড ডিএসডিএনএ। এইটাই কিন্তু আমি মানে ডেভিডসন যেহেতু অগোছালো করে দেয়া, ওখানে আবার একটা ফ্লো চার্ট আছে, ওখানে কিন্তু আমি লিখেছিলাম, দেখো এই যে। So those antibody immunological investigations আমি করব in suspected DPLD, ANA, DSDNA, RA, NTSCL70 or topoisomerase anticentromere antibody। Anticentromere হলো তোমার যেটা localized DPLD, localized systemic sclerosis, সেই জন্য আমরা দেখি, and anti-Rho, anti-La আমরা দেখতে পারি। So those are the laboratory investigations. Next আমাকে যেতে হবে রেডিওলজি, আমরা পড়ে ফেললাম, স্পাইরোমেট্রি পড়ে ফেললাম, এন্ড ব্রঙ্কোস্কোপি। সো ব্রঙ্কোস্কোপিতে আমার মেইন গোল হলো টু আইডেন্টিফাই ইফ দেয়ার ইজ এনি সার্কোডোসিস। সার্কোডোসিসে আমি ব্রঙ্কোআলভিওলার ল্যাভাজ করব, সেখানে আমি কি পাবো? যে CD4 CD8 রেশিও মোর দেন 3.5, এটা আমাকে মুখস্থ করতে হবে। CD4 cell count is very high, it's more than 3.5 times than the CD8 count। বায়োপসি করতে পারি। আর আদার ফাইন্ডিংস হলো লিভার বায়োপসি, ক্যালসিয়াম এক্সরে, ও সবই হলো সার্কোডোসিসের জন্য। সার্কোডোসিসে সেরাম ক্যালসিয়াম বাড়ে কেন বলো তো? Why there is increase in serum calcium in sarcoidosis? Because sarcoid is a granulomatous disease. গ্রানুলোমার ভিতরে যে ম্যাক্রোফেজ থাকে সে ভিটামিন ডি অ্যাক্টিভেশন করতে পারে, এবং এক্সেসিভ ভিটামিন ডি অ্যাক্টিভেশন হওয়ার জন্য কি করে? ক্যালসিয়ামের ব্লাড লেভেল বাড়ায় দেয়। ওকে, because of a granuloma formation and activation of the macrophages. তাহলে আমি যদি এখানে ইয়া করি, কি কি এতক্ষণ আমি আসলে কি কি পড়লাম? আমি প্রথমে পড়লাম ডিপিএলডি, আমি যেটা ক্লিনিক্যাল ফিচার কিছু বললাম, মানে বেসিক ওভারঅল আমি পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন, ওভারঅল ইনভেস্টিগেশন বললাম,
নাম্বার 1, নাম্বার 2 আমি কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন বললাম। সো আমাদের বাকি আছে কি টাইপস সম্পর্কে একটু আলাপ করা, এন্ড দেন সেই টাইপস এর কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট যদি থাকে, এন্ড দ্যাটস অল। সো আমরা এখন আবার উপর থেকে আসি যেখানে ছিলাম। সো আমরা এখান থেকে শুরু করেছিলাম, আমরা এটা পড়েছি ফিচার্স, এই দুইটা বক্স পড়েছি, দোজ আর ফর ক্লাসিফিকেশন এন্ড ইনভেস্টিগেশনস, আরটা পড়েছি এটা, দ্যাট ইজ ইনভেস্টিগেশনস। এখন আমরা আস্তে 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 ভিতরে যে কথাগুলো লেখা আছে সেটা আমরা পড়ে যাই। সো ডিপিএলডির মধ্যে বলেছি ডিপিএলডি ইজ প্রাইমারি এন্ড সেকেন্ডারি মেইনলি। আইআইপি, ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, দ্যাট ইজ দ্য প্রাইমারি ডিপিএলডি। এবং এই আইআইপির দুইটা ভাগ, একটা ভাগ হলো আইপিএফ, আরেকটা ভাগ হলো নন আইপিএফ। ঠিক আছে? সো আইআইপি মেইন ক্লাসিফিকেশন হলো আইপিএফ, আর নন আইপিএফ অনেকগুলা, সেগুলো আমরা দেখবো। সো আইআইপির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, এবং এটাকে রেডিওলজিক্যালি আমরা বলবো, এক্সরেতে বা সিটি স্ক্যানে বলবো ইউআইপি, ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। ঠিক আছে? নাও আইপিএফ, আইপিএফ ইজ ইউআইপি, আইপিএফ ইজ ইউআইপি, এটা বারবার মুখস্থ করতে হবে, কারণ আগে আমার খুব বেশি কনফিউশন হতো, এক জায়গায় আইআইপি লেখা, এক জায়গায় আইপিএফ লেখা, এক জায়গায় ইউআইপি লেখা, কোনটা কি কোন দিকে কি যাচ্ছে এটা মানে ধরতে খুব সমস্যা হতো। সো আমি সবসময় এটা লিখে রাখি যে ইউআইপি ইজ ইকুয়ালস টু আইপিএফ। এখন আইপিএফ এর ফিচার এখানে না দেখে আমাকে কে বলতে পারবে? কোনো কিছু দেখা লাগে, এখানে কি লেখা আছে তুমি জানো? বিকজ আইপিএফ has all the features, classic features of DPL. যেমন কি আমাকে একজন বলো, what are the what should be the symptoms, what are the signs, what are the investigations? কে বলতে পারবে? সিমটম বলো, দুইটা সিমটম বলো। Anyone? Easy Dry symptom. cough, Cough, very good. Dry cough. And followed by followed by followed by or associated with shortness of this breath. SOB, short SOB. Yes. So dry cough and SOB. এখন সেটাকে আমরা আরো adjective দিতে পারি, dry and distressing cough, shortness of breath is relentlessly progressive, অনেক দিন ধরে খুব মানে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, পেশেন্ট একটা সময় মারা যাবে ধরো। That is those two symptoms. Next হলো signs. Tell me 3 signs. 2 signs in general exam and 1 sign in chest exam. cyanosis, Cyanosis Clubbing. and clubbing. That's all. digital clubbing. Done. And exam কি পাবো? Chest exam এ Just exam bilateral basal crepitation, good, good. আরো একটা adjective add করি। inspiratory, unaltered Bilateral and inspiratory basal bibasal and inspiratory crepitation, unaltered breath. Very good. Fantastic. Next, investigations. আমি যদি এই পেশেন্টের সিবিসি করি, কোনো চেঞ্জ আসবে? ইউজুয়ালি নো। আমি যদি এই পেশেন্টের সেরাম ক্যালসিয়াম লেভেল করি, এই পেশেন্টের আমি অটোইমিউন প্রোফাইল করি, আমার ইনভেস্টিগেশন ফাইন্ডিংস কি আসবে? অল উইল বি all will be increased. না, চিন্তা করো, আইপিএফ হলো প্রাইমারি ডিজিজ, মানে এখানে সেকেন্ডারি কোনো কজ তুমি পাবা না, বা সার্কোডোসিস এর কোনো এভিডেন্স তুমি পাবা না। আর আইপিএফ ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, মানে আমার লাংসে ডিজিজ হয়েছে কিন্তু কেন হয়েছে সেটা আমি জানি না, আমি সেটা বুঝতে পারছি না, কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তখনই সেটাকে আমি বলবো আইপিএফ। ইডিওপ্যাথিক মানে কি? আই এম অ্যান ইডিয়েট and I don't know. That is idiopathic. exclusion করতে হবে। Yes, it's a diagnosis of exclusion. So আমি যতই ইনভেস্টিগেশন করি না কেন, মানে বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন সবকিছু নেগেটিভ আসবে, আমার সিবিসি নেগেটিভ আসবে, অটোইমিউন প্রোফাইল নেগেটিভ আসবে, আমার সেরাম ক্যালসিয়াম লেভেল উইল বি নরমাল, এভরিথিং নরমাল। এখন ফাইন্ডিংস, পজিটিভ ফাইন্ডিংস কোথায় পাবো? সেটা হলো আমি এক্স-রে এবং সিটি স্ক্যানে পাবো। আর সিটি স্ক্যানে 4টা ফাইন্ডিংস আছে, কে আমাকে বলতে পারবে? 4 ফাইন্ডিংস ইন সিটি স্ক্যান। জিজি, আরএন, হানি এন্ড এক্সটাসি। আমি ক্লু দিলাম, জিজিতে কি হয়? ground glass, গ্রাউন্ড গ্লাস। আরএন তে হলো রেটিকুলো
reticulonodular opacities. হানি হলো হানিকম্বিং, আর ব্রঙ্কিয়েক্টাসিস হলো মানে এক্সটেসি হলো ট্রাকশন ব্রঙ্কিয়েক্টাসিস। ট্রাকশন মানে হলো যে ব্রঙ্কাসের চারদিকে যেহেতু ফাইব্রোসিস হয়, ব্রঙ্কাসের ফাইব্রোটিক ব্যান্ড গুলা ব্রঙ্কাসকে ধরে টান দেয়, তখন একটা ডাইলিটেশন হয়, দ্যাট ইজ এ ট্রাকশন। বাবা তুমি এই মামার সাথে ফ্লাওয়ারটা দেখায় নিয়ে আসো, ওই যে ওকে ওই যে গন্ধরাজ ফ্লাওয়ারটা দেখাও, এই আল্লাহ গন্ধরাজ অনেক সুন্দর, এই দেখে 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 গন্ধরাজ দেখে গন্ধরাজ দেখে এসো। Sorry guys, difficult with babies, huh? বাচ্চা কে ফেলছে। আল্লাহ। আর ইনভেস্টিগেশনস এর মধ্যে আর্ক ইনভেস্টিগেশনস আমরা করব। উই উইল ডু দ্য স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রিতে কি পাওয়া যাবে? Very simple. Is it an obstructive defect or restrictive defect? Restrictive. So restrictive ভাইয়া। very good. তাহলে volumes will be low or high? Low. Low volume. FE1 FVC ratio normal or low? Normal or high? Normal or high? হাই Very হবে। good. Yes, normal or high. Good. আর যদি আমরা TLCO করি, the TLCO should be low. কমে যাবে। কমে যাবে। এখন আমরা ভিতরে ঢুকি। So unknown cause, that's why it's idiopathic. Histology বা radiology করলে আমরা যেটা বলবো সেটা UIP। Differentials কি? Differentials হলো secondary cause. We have to exclude the secondary cause. So drugs and connective tissue disease আমাকে exclude করতে হবে, must be excluded because the diagnosis of exclusion. Histological features তো বেশি ইম্পর্টেন্ট না, ইনফ্লামেশনের মতো থাকবে। আমি এটা পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে স্ট্রং অ্যাসোসিয়েশন, বাট কেন হয় কোনো মেকানিজম এখনো জানা নাই। ক্লিনিক্যাল ফিচার্স আমরা পড়ে ফেলেছি অলরেডি, সো দোজ টু আর দ্য মেইন ফিচার্স, এন্ড দেন ক্লাবিং এন্ড এইখানে হলো এই এতক্ষণ পরে সুন্দর করে এটা লিখেছে, তো এটা ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, বাইবেজাল ফাইন, লেট অর এন্ড ইন স্পেক্ট্রোগ্রাফালস, which is আরেকটা জিনিস লিখতে ভুলে গেছে, unaltered by কাফ। সো এটা খুব সুন্দর করে লিখেছে, এটা তোমরা মুখস্থ করবা, দ্যাট ইজ আ ক্লাসিক ডেসক্রিপশন। ইনভেস্টিগেশন আমরা পড়ে ফেলেছি, এগুলো আমরা পড়ে ফেলেছি, ডান 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 ডান, এগুলা সব পড়া হয়ে গেছে, লাগবে না। বায়োপসিতে আমরা ইউআইপি প্যাটার্ন পাবো, লাগবে না। না, ম্যানেজমেন্ট আমাদের জন্য লাগবে হলো ম্যানেজমেন্ট, ভিতরে এত কিছু লাগবে না। ম্যানেজমেন্ট হলো ড্রাগস এন্ড অক্সিজেন, ভেরি সিম্পল, ড্রাগস এন্ড অক্সিজেন। ড্রাগস এর মধ্যে এখন আমরা যেটা ইউজ করি, দ্যাট ইজ পারফেনিডন অর নিন্টেডানিল। এটা হলো আমার ডিজিজের যে পেশেন্টের লাইফ স্প্যান আছে সেটা কিছুটা বাড়ায়, ঠিক আছে। আর যারা পারফেনিডন খায় এটা মুখস্থ করতে হবে যে এটা খেলে ফটোসেন্সিটিভিটি হতে পারে, সো দ্যাটস ওয়াই সানলাইট এক্সপোজার যেটা কম হয়, সো পেশেন্ট শুড বি ইউজিং সানস্ক্রিন অর জাস্ট রোদে কম যাবে। আরটা হলো স্মোকিং শুড বি স্টপড, ভ্যাকসিনেশন শুড বি গিভেন, অ্যান্ড আলটিমেট হলো অক্সিজেন অ্যান্ড ট্রান্সপ্লান্ট। সো আমি যদি মেইন ট্রিটমেন্ট বলি, আমি শুরু করবো অক্সিজেন দিয়ে, অক্সিজেন, ড্রাগস অ্যান্ড দেন ট্রান্সপ্লান্ট। ড্রাগস কি বললাম? পারফেনিডন, নিন্টেডানিল। অক্সিজেন, ইয়েস, শর্টনেস অফ ব্রেথের জন্য, and ultimate treatment হলো ট্রান্সপ্লান্ট। ওভারঅল the prognosis is bad. দেখো, steady decline, you cannot do anything. এই পেশেন্ট গুলো আলটিমেটলি খুব দ্রুতই মরে যায়। সো মিডিয়ান সার্ভাইভাল এখানে মনে রাখতে হবে 3 years। মিডিয়ান যেহেতু 3 years, তাহলে সাম পেশেন্ট হয়তো বা 5 বছর 6 বছর বাঁচবে, কেউ হয়তো বা 1 বছরে মরে যাবে। মিডিয়ান হলো মাঝখানে, মানে কাইন্ড অফ লাইক
middle value. That's why most patient will die within 3 years, some will survive up to 6 years, and some may die within 1 year. That's all. এখানে আর কিছু লাগবে না। আমরা কি করি, আমরা এটা রেসপিরেটরি ফিজিশিয়ানকে রেফার করি, তারা প্র্যাকটিক্যালি কি করে, তারা ড্রাগ দেয় এন্ড রেগুলার মনিটরিং করে। কিভাবে করে? স্পাইরোমেট্রি করে দেখে যে কি অবস্থা আছে, এটাই, আর কিছু না। আর এখানে এসবি এর জন্য এই পয়েন্ট ইম্পর্টেন্ট যে পুয়ার প্রগনোস্টিক ফিচার কি। পুয়ার প্রগনোস্টিক ফিচার হলো টিএলসিও যদি কম থাকে, ইম্পেয়ার্ড গ্যাস ট্রান্সফার মানে টিএলসিও লো। আরটা হলো এক্সারসাইজ করলে যদি পেশেন্টের SpO2 স্যাচুরেশন অনেক কমে যায়। দোজ টু আর ভেরি ইম্পর্টেন্ট। আমরা হয়তো এইটা দেখি যে রেসপিরেটরি ফিজিশিয়ানরা যেটা করে, তাদের চেম্বারে যখন পেশেন্ট আসে তারা বলে যে আপনি 5 মিনিট হেঁটে আসেন, ওই যে সিঁড়ি বেয়ে আপনি 1-2 তলা থেকে হেঁটে আসেন, তারপরে এসে স্যাচুরেশনটা দেখেন। তখন যদি দেখে যে এরকম সিচুয়েশন অনেক কমে গেছে, that does not change the treatment that much, just gives you a hint যে আসলে অবস্থা বেশি খারাপ, সবকিছু গুছায় ফেলতে হবে। এরপর হলো non-specific interstitial pneumonia similar to IPF, nothing special. এইটা হলো একটু ট্রিকি একটা টপিক, কারণ এটা আসলে খুব রেয়ারলি ডায়াগনোসিস হয়। ঠিক আছে, রেয়ারলি ডায়াগনোসিস হয়, এবং এইটার মানে NSIP আমরা ডায়াগনোসিস করি অ্যাকচুয়ালি বায়োপসি দিয়ে, কিন্তু বায়োপসিতে খুব রেয়ারলি করা হয়। সো পেশেন্ট হ্যাজ অল দ্য ফিচার্স অফ IPF, কিন্তু আমি যখন বায়োপসি করলাম, বায়োপসিতে IPF এ আমি কি প্যাটার্ন পাওয়া উচিত? UIP পাওয়া উচিত, কিন্তু এখানে আমি UIP প্যাটার্ন পেলাম না। তখন সেটাকে আমি বললাম NSIP, নন স্পেসিফিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। এবং NSIP প্যাটার্ন বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে, কানেক্টিভ টিস্যু ডিজিজ, ড্রাগস, ইভেন HIV। ঠিক আছে, বাট এটার স্পেসিফিক ট্রিটমেন্ট তুমি যদি কজ খুঁজে পাও, ট্রিটমেন্ট বা কজ অ্যান্ড সিম্পটমেটিক ট্রিটমেন্ট, নাথিং স্পেশাল। সো আমরা কিন্তু মেইন যে DPLD সেটা পড়ে ফেললাম। এখন আছে আনকমন DPLD গুলা, সেটা একটা বক্স দেওয়া আছে, দিস ওয়ান। হ্যাঁ, ডিপিএলডি থেকে SBA ক্লু যেটা, হুম, যেগুলো পড়ালেন এর মধ্যে থেকে তো আসবে, মানে স্পেশাল আর কিছু আছে? হ্যাঁ, এছাড়া সাধারণত আর কিছু আসে না। কিছু অসাধারণ কজ আছে, সেটা এই বক্সের মধ্যে আছে। সো আমি কোথায় ছিলাম? আমি প্রথমে বললাম DPLD। আমি বললাম DPLD এর মধ্যে প্রাইমারি DPLD এন্ড সেকেন্ডারি DPLD। প্রাইমারি DPLD এর মধ্যে মেইন হলো IPF, আরেকটা যেটা আমরা ভাই পড়ে ফেললাম। রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ, বলো। পড়ানোর সময় আপনি একটু কষ্ট করে মানে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, হুম MCQ অথবা SBA, বোথ রেসিডেন্সি প্লাস SBA মার্কশিট, হুম 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 একটু বলে দিলে, কষ্ট করে বলে দিলে আমাদের উপকার হতো। হ্যাঁ, অবশ্যই, ওয়াই নট, ওয়াই নট। অ্যাকচুয়ালি এখন এক্সাম গুলা মোটামুটি এমন হয়ে গেছে যে এনিথিং ক্যান কাম। সো আমি যেটাতে ধরো বেশি স্ট্রেস দিচ্ছি বা যেটা বেশি বারবার বলতেছি, obviously those are more important, they are more important for exams। মানে এক্সামে বেশি আসে বলেই হয়তো বা আমার মনের মধ্যে ওগুলা বেশি গেঁথে আছে। স্যার যারা পরীক্ষাকে প্রশ্ন করবে তারাও এগুলাই বেশি বলবে, কারণ ক্লিনিক্যালি তারা এটা বেশি দেখে। তারপর আমি চেষ্টা করবো বলে দেওয়ার জন্য। ওকে, সো আমরা বললাম যে ইনফিনিটি স্টার যেগুলো, ওগুলো একটু বলে দিন। ইনফিনিটি স্টার, হ্যাঁ এটা দেখে ট্রেডিশন হয়ে গেছে ইনফিনিটি স্টার দেওয়ার জন্য। ঠিক আছে, না অবশ্যই আমি বলে দিব। যেমন IPF এর ফিচার গুলা ইনফিনিটি স্টার, স্পেশালি পালমোনারি ফাংশন টেস্ট, এটা পরীক্ষাতে আসে অনেক বেশি। সো প্রাইমারি DPLD তে বলছিলাম IPF অ্যান্ড নন IPF। এখানে দেখো প্রথম যেটা আছে, দিস ইজ IPF। সো দেখো এই যে IPF ভার্সাস নন IPF। সো প্রাইমারি DPLD এর আরেকটা টার্ম হলো ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। ইডিওপ্যাথিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া ইজ ইকুয়ালস টু প্রাইমারি DPLD। এবং এই প্রাইমারি DPLD এর দুইটা মেইন ভাগ হলো IPF অ্যান্ড নন IPF। ওই যে আগের ক্লাসিফিকেশনে দেখো ছিল, কিন্তু IPF পড়ে ফেললাম আমরা। IPF এর প্যাথোলজিক্যাল প্যাটার্ন বা বায়োপসি প্যাটার্ন হলো UIP। সো IPF ইজ ইকুয়ালস টু UIP, ডান, গন। এখানে বাকি যত কিছু আছে, এখানে অনেকগুলা ক্লাস আছে, এগুলো সবই হলো নন IPF, মানে হলো এগুলো সবই হলো প্রাইমারি DPLD বাট নট IPF। সো দোজ আর নন IPF
প্রাইমারি ডিপিএলডি। এই জন্য আমি দেখো লিখে রাখছি নন আইপিএফ, নন আইপিএফ, নন আইপিএফ, নন আইপিএফ, নন আইপিএফ। জাস্ট মানে আমার মাথার মধ্যে জিনিসটা ক্লিয়ার থাকার জন্য আমি আসলে কোন জায়গায় আছি। কারণ পড়তে গেলে তুমি দেখবে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছ, ইটস ভেরি কনফিউজিং। আমি যখন প্রথমে পড়তাম ইট ওয়াজ ভেরি কনফিউজিং। এরপরে আমি বুঝলাম যে এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, যে কয়েকটা ইম্পর্টেন্ট ফিচার আছে সেটা আমরা দেখি। সো এখানে যে ক্লাসিফিকেশন আছে নন আইপিএফ এর মধ্যে এনএসআইপি, এটা আমি একটু আগে দেখলাম, এনএসআইপির সাথে দেখবো যে এইচআইভি এর একটা রিলেশনশিপ আছে, এটা পরীক্ষাতে আসতে পারে। নেক্সট হলো রেসপিরেটরি ব্রঙ্কিওলাইটিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। রেসপিরেটরি ব্রঙ্কিওলাইটিস রেয়ার কন্ডিশন, ম্যান এন্ড স্মোকার্স, নাথিং স্পেশাল। এটা তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না। এই ডিজিজগুলো ডায়াগনোসিস কিভাবে হয়? মেইন ডায়াগনোসিস ইজ বাই বায়োপসি। বায়োপসি করা ছাড়া ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করা অলমোস্ট ইম্পসিবল। ঠিক আছে। অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এটার যেহেতু অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া কেন হচ্ছে, ইউজুয়ালি একটা রিয়াকশন টু অ্যান ইনফেকশন such as upper respiratory infection, তার এগেনস্ট একটা রিয়াকশন হয়, তখন ইন্টারস্টিশিয়াম ইনভলভ হয়, অ্যান্ড দেন যেহেতু নিউমোনিয়া, সো ইউ উইল হ্যাভ নিউমোনিক কনসলিডেশন। আলটিমেটলি এটা ডায়াগনোসিস কনফার্ম হবে কিভাবে? বাই বায়োপসি। ক্লিনিক্যালি ইম্পসিবল টু ডায়াগনোস অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। Now, next, discoamative interstitial pneumonia, এটাও ডায়াগনোসিস বাই বায়োপসি। সো বায়োপসিতে কি পাবো? অনেক বেশি ম্যাক্রোফেজ। এটা জাস্ট একটা এসবিএ। ক্লিনিক্যালি দিস ইজ এ ইউজলেস ইনফরমেশন। জাস্ট ইউ নিড ফর এসবিএ যে ডিসকোয়ামেটিভ ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াতে আমি কি পাবো? যেহেতু ডিসকোয়ামেটিভ, এখানে ডিসকোয়ামেশন হচ্ছে, সো ডিসকোয়ামেশনের কোনো একটা এভিডেন্স আমি পেতে পারি। আই ডোন্ট নো হোয়াটস দ্য এভিডেন্স, বাট এখানে পরীক্ষাতে লাগবে ইনক্রিজড ম্যাক্রোফেজেস and increase type 2 pneumocyte. That's all. এই দুইটা হলো পরীক্ষার জন্য লাগবে, জাস্ট মুখস্থ, আর কিছু বুঝার নাই এখানে। নেক্সট, ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া, কপ, যেটার আরেকটা নাম হলো বপ or বুপ, ব্রঙ্কিওলাইটিস, অবলিটারেন্স, অর্গানাইজিং নিউমোনিয়া, কঠিন কঠিন নাম। সো এখানে স্পেশাল আমি কি পাবো? দিস ওয়ান, এটা আমাকে মুখস্থ, দ্যাট ইজ স্পেশাল। ম্যাসন বডিস, proliferation of immature collagen, florid proliferation of immature collagen or Mason bodies. Mason bodies, boop or coop, Mason. Mason মানে immature. That's all. এখানে আর কিছু লাগবে না। নেক্সট, lymphocytic interstitial pneumonia, কোথায় পাবো? connective tissue disease or HIV তে পেতে পারি। এটা কিন্তু অ্যাসোসিয়েশন, কজ না, ইটস অ্যান অ্যাসোসিয়েশন, এবং আলটিমেটলি ইটস ডায়াগনোসড বাই বায়োপসি। বায়োপসিতে ফাইন্ডিং কি হবে সেটা বলে নাই। সো আমরা এতক্ষণ কি পড়লাম? নন আইপিএফ গুলো দেখলাম। কি দেখলাম? অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, লিম্ফোসাইটিক ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, বুপ, ব্রঙ্কিওলাইটিস, অবলিটারেন্স, অর্গানাইজিং ছিল না, কঠিন হয়ে যায়, হ্যাঁ, ব্রঙ্কিওলাইটিস, অবলিটারেন্স, অর্গানাইজিং নিউমোনিয়া, বুপ, অর যেটা একটা নাম হলো কুপ, ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া, আর ডিসকোয়ামেটিভ interstitial pneumonia. Those are the all non-IPF. Those are all diagnosed mainly based on biopsy findings. দু একটা স্পেশাল ফাইন্ডিংস পড়লাম আমরা। এআইপি তে কোন ইনফেকশনটা পড়লাম? ভাইরাল ইনফেকশন। এলআইপি তে কি পড়লাম? এইচআইভি। ডিআইপি তে কি পড়লাম? ডিসকোয়ামেটিভ। এখানে দুইটা সেল পাওয়া যায়। কি সেল পাওয়া যাবে? ম্যাক্রোফেজ। আরটা কি বললাম? ইনক্রিজ নাম্বার অফ টাইপ 2 নিউমোসাইট। বুপে কি পেলাম? বুপ ফাইন্ডিং Mason body. Mason bodies. This is Mason bodies, florid collagen. So এই পয়েন্টগুলা আমাকে পরীক্ষাতে দিতে পারে, স্পেশালি ডিআইপি এন্ড বুপের ফাইন্ডিং। এটা মুখস্থ, নাথিং স্পেশাল। সো ডান। সো আমরা মোটামুটি ডিপিএলডি কমপ্লিট করে ফেললাম। এখন ডিপিএলডি থেকে কার কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেনস? তোমরা যদি এনআইডিসিএস এ যাও, এনআইডিসিএস হলো ডিপিএলডি কেসে ভরা। চেস্ট সিটি স্ক্যানের খালি ডিপিএলডি ডিপিএলডি ডিপিএলডি। বাট
নো ট্রিটমেন্ট এট অল, মানে আই মিন নো কিউরেটিভ ট্রিটমেন্ট, কিছু ট্রিটমেন্ট আছে। সো যদি কোয়েশ্চেন না থাকে আমরা